বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংক চোর ধরা যাবে না। আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? আমাদের মৃত্যু পরোয়ানা মাথায় নিয়ে আমাদের চলতে হবে। আমরা ঘর থেকে বের হইলে আমরা জানি না আবার নিরাপদে ফিরবো কিনা। আমরা জানি না যে আমাদের জীবন বাসায় ফিরবো কিনা। সন্তান জানে না তার বাবা তার কোনোদিন ফিরবে কিনা। এই বয়সে আমার ভাইয়েরা আওয়ামী লীগের একটা ভোট আছে, তাদের ভোট যেহেতু বৈধ, তাদের প্রার্থী হওয়াটাও বৈধ হওয়া উচিত, এটা আমরা বলছিলাম এবং বারবার বলছিলাম যে সবাইকে নিয়ে একটা নির্বাচন হওয়া দরকার। না না, আপনি হাউজের নাম বলেন। হাউজের নাম কি? আপনি হাউজের নাম বলেন। না না, আপনি একটা জিনিস চিন্তা করেন তো, শিয়ালকে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায়? ঠিক একইভাবে যারা চুরি করে, যারা হচ্ছে ব্যাংক চুরি করে, তাদেরকে আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাংক চোরদের ধরার জন্য। ব্যাংক চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই ব্যাংক চোর ধরা যাবে না। আপনি কি চান বেআইনি ভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করুক? বেআইনি ভাবে আইন বহির্ভূত ভাবে কেউ নির্বাচনে অংশগ্রহণ করাকে আমরা যেভাবে এন্টারটেইন করি না, এবং আমার আসনে আরো অসংখ্য প্রার্থী রয়েছে, এখানে আপনি শুধুমাত্র একটা আইন বহির্ভূত ভাবে একজনকে তাইলে আপনি নিয়ে আসেন, আপনি আরো ঋণ খেলাপিদেরকে নিয়ে আসেন, প্রবাসীদেরকে নিয়ে আসেন। আইন বহির্ভূত ভাবে যদি বিএনপির ঋণ খেলাপিদেরকে আপনি নির্বাচনে আনতে চান, তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? আইন বহির্ভূত ভাবে না, আপনি শোনেন, আমি চাই আওয়ামী লীগ রাজনীতি করুক। আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার আমি চাই। দল হিসেবে তাদের কোনো ব্যক্তি যদি অপরাধ করে তার বিচার হোক, কিন্তু এই দলের রাজনৈতিক গুরুত্ব বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ। একটা আওয়ামী লীগ তৈরি করতে অন্তত 50টি পদ্মা সেতুর মতো ব্যয় হয়েছে অন্তত। এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে প্রচুর মিথ্যা মামলা হয়েছে এবং সেই মিথ্যা মামলায় প্রান্তিক পর্যায়ে আওয়ামী লীগ নেতাদেরকে খুব কষ্ট দেওয়া হচ্ছে। একটা মামলা মিথ্যা কারো উপর যদি চেপে যায়, তার জীবন নাজেহাল হয়ে যায়। এখন এটা বললে তো আমরা সবাই বলবো আওয়ামী লীগের দাদা। অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশের সড়ক আরো বেশি নিরাপদ হয়েছে। আগে আপনার ছিল ফিটনেসবিহীন বাস ছিল রাস্তায় 30%-এর কাছাকাছি, সেটা দ্বিগুণের বেশি ছাড়িয়ে গেছে। আপনার আগে রাস্তার মধ্যে আপনি আনফিট বাস দেখতেন, কিন্তু কালো ধোঁয়া ছাড়ে এমন বাস দেখতেন আপনি কালে বদলে। এখন আপনি হর হামেশা দেখতে পাবেন ঢাকার সড়ক মহাসড়কগুলোতে কিন্তু আগে অটোরিকশা চলতো না, এখন কিন্তু অটোরিকশা চলতেছে। হাসনাত আব্দুল্লাহ তাহলে কি আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাচ্ছে? মানে বিএনপিকে দিয়ে উনি যেভাবে সাংবাদিক সম্মেলনে উনি আসলে বোঝাতে চাইছে যে বিএনপির যারা নাকি চাঁদাবাজ রয়েছে, যারা নাকি টাকা আপনার লুটপাট করেছে, ইভেন 3বারের চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিতে আর হচ্ছে টাকা পাচারে, তারা যদি নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী লীগ কি দোষ করছে? আওয়ামী লীগকেও নির্বাচনে আনা হোক, আমরা আওয়ামী লীগকেও দেখতে চাই। যদি একই দোষে দোষারোপ হয় আওয়ামী লীগ, তাহলে তো আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না ভাই। আওয়ামী লীগের তো নির্বাচন বৈধতা রয়েছে। জনাব হাসনাত আব্দুল্লাহ, মজার বিষয় হচ্ছে এতদিন পরে এসে উনি কেন সাংবাদিক সম্মেলনে উনি আওয়ামী লীগের কথা দিয়ে উনি মানুষকে মনে করেন বোঝাইল এতদিন পরে, এটা হচ্ছে মেইন পয়েন্ট। তাহলে কি হাসনাত আব্দুল্লাহ আওয়ামী লীগের টাকায় নির্বাচন করছে, নাকি আওয়ামী লীগকে উনি পুনরায় নির্বাচনে আপনার আনতে চাচ্ছে? কোনটা? জনাব হাসনাত আব্দুল্লাহ উনি কি বুঝে গিয়েছে যে উপদেষ্টা আপনার আসিফ ভুঁইয়ার যে নাকি ছিল, মানে পিয়ে ছিল, তাই না, পিয়ে ছিল, উনি 400 কোটি টাকা নিয়ে ধরা খাইছে, ওনার বিরুদ্ধে আপনার দুদক লাগছে, উনি থাইল্যান্ডে আপনার চিকিৎসার কথা নিয়ে দেশ থেকে পালানোর চেষ্টা করছে। তাহলে কি সমস্ত উপদেষ্টার একে একে পাসপোর্ট তাহলে কি জব্দ করা হচ্ছে? আর এটাকে কেন্দ্র করেই কি জনাব হাসনাত আব্দুল্লাহ উনি কি তাহলে বুঝে গিয়েছে নাকি যে দেশ থেকে আমরা পালাতে পারবো না? যদি আমাদের বাঁচতে হয় তাহলে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, আওয়ামী লীগের কথা শুনতে হবে। ইনস্ট্যান্ট নাও এখন থেকে প্রতিটি ধাপে ধাপে, বা আমরা যদি কোনো কথা নিয়ে
উদাহরণ দিতে চাই তাহলে অবশ্যই সেটা আওয়ামী লীগকে নিয়ে আমরা উদাহরণ দিব। কাজে কি হবে, উদাহরণ দিতে দিতে আমার মুখ থেকে মানুষ আওয়ামী লীগের কথা শুনতে শুনতে মানুষ অভ্যস্ত হয়ে যাবে। যখন মানুষ নাকি অভ্যস্ত হয়ে যাবে তখন আপনি সেই মানুষকে যদি বলেন যে আওয়ামী লীগকেও আমরা নির্বাচনে দেখতে চাই, ব্যক্তি হিসাবে কথা কথা শেখ হাসিনা খারাপ হতে পারে, দল হিসাবে আওয়ামী লীগ তো খারাপ নয়। কাজেই আমরা আওয়ামী লীগকে দেখতে চাই, ইভেন সেটা সজিদ ওয়াজিদ জয়ের নেতৃত্বে। যদি এরকম কিছু হয়ে যায় আপনি কিন্তু অবাক হইন না, কারণ সেই দিকেই বাংলাদেশ আগাচ্ছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হবে না, 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হবে না। আর এই 12ই ফেব্রুয়ারি যদি নির্বাচনটি হয়ও, এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, ইম্পসিবল। কারণ এই সরকার সংবিধান মেনে তো কিছু করতেছে না, মানে সংবিধানের ধারের কাছেও এই সরকার নাই। একে ইতিপূর্বে আপনারা আইনজীবীদের কাছ থেকে এগুলো যথেষ্ট শুনেছেন, তাই না? তো এত কিছুর পরে এই সরকার যে একটা নির্বাচন অনুষ্ঠিত করতেছে, বহির্বিশ্বে থেকে তো এটা গ্রহণযোগ্যতা আসতে হবে, তাই না? না হলে সারা পৃথিবী তো থুতু দিবে যে আওয়ামী লীগের মতো এত বড় একটা ম্যান্ডেটকারী দলকে আপনারা কিভাবে আন্ডারগ্রাউন্ডে রেখে নির্বাচন করতে পারেন। এরকম একটা সিচুয়েশন কিন্তু আপনাকে ফেস করতে হবে। শুধু এটাই না, যে সরকারি আসুক না কেন, যদি এনসিপি না আসতে পারে তাহলে বিএনপিও যে এনসিপি কে ঘাড় ধরে মটকায় ফেলবে এটা কিন্তু তারা বুঝতে পারতেছে, এটা তারা যথেষ্ট পরিমাণ বুঝতে পারতেছে। ভাই, না বুঝার কিন্তু কোনো কারণ নাই। আপনি একটা কারণ দেখাতে পারবেন না যে এ তারা বুঝতে পারতেছে না, কারণ তাদের মৃত্যুর ভয় চলে আসছে। দেখেন নাই কান্দাকাটি তাদের, দেখেননি তাদের কান্দাকাটি যে আওয়ামী লীগ যদি আসে ভাই আমাদের কি যে হবে, কি যে হবে রে ভাই। এই কান্না কিন্তু তারা ইতিপূর্বে কান্নেনি। একইভাবে তারা যেমন ভাবে বর্তমান কান্নাকাটি করতেছে, আপনি যদি বেশি না 15 মাস আগের কথাই চিন্তা করেন তারা কিন্তু কান্দেনি, কিংবা আপনি যদি 3 মাস আগের কথাই চিন্তা করেন তারা কিন্তু এভাবে কাঁদেনি জনসম্মুখের মাঝখানে। এখন তাদের কান্দার রিজন কি? রিজন হচ্ছে যে সরকারি আসুক না কেন, নির্বাচন যদিও হয় ফেব্রুয়ারিতে, টুইস্ট হচ্ছে এ জায়গায় কি হবে জানেন? 2 দিন বা 1 দিন আগে বাংলাদেশে থেকে সমস্ত ফ্লাইট মনে করেন বন্ধ হয়ে যাবে, কোনো বিমান আপনার ওঠানামা করতে পারবে না। সেটা হোক পানিপথে, সেটা হোক আপনার উড়োজাহাজ পথে, যেই পথেই হোক না কেন বাংলাদেশের 3 দিক দিয়ে চরম পরিমাণের আপনার সিকিউরিটি মনে করেন দাঁড় করাই দিবে, যাতে কেউ দেশ থেকে বের না হতে পারে। এবার বুঝুন এদের অবস্থাটা কতটা ভয়ঙ্কর। আর এটার জন্যই জনাব হাসনাত আব্দুল্লাহ উনি বুঝে গিয়েছে যে আমাদের যদি বাঁচতে হয় এখন আওয়ামী লীগের গুণগান আমাকে মাস্ট করতেই হবে, নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করাতেই হবে। জনগণকে কথার ব্যাখ্যা দিতে গিয়ে, ইভেন কথার পৃষ্ঠে কথা বা উদাহরণ দিতে গিয়ে আওয়ামী লীগকে টেনে আনবে। ওই যে কথাগুলো আমি বলে গেলাম, জনগণ ইউজ টু হয়ে যাবে। যখন জনগণ ইউজ টু হয়ে যাবে তখন জনগণকে যদি বা হঠাৎ করে হাসনাত আব্দুল্লাহ যদি বলে বসে যে ভাই আমাদের জীবনের ঝুঁকি রয়েছে, এই সরকার সংবিধান মেনে হয়নি, এই সরকার কোনো আপনার জনগণের ম্যান্ডেট নিয়ে হয়নি, কাজেই এই সরকার ডিরেক্ট যদি আপনার আইনের মুখোমুখি হয় তাহলে তাদের ফাঁসি অনিবার্য, কেউ এটা ঠেকাতে পারবে না। শুধুমাত্র আল্লাহ ব্যতীত, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তিনি ব্যতীত কেউ ঠেকাতে পারবে না। যদি হাসনাত আব্দুল্লাহ বলে যে সেই কথা চিন্তা করে বা সেই লজিক ধরে বা সেই সূত্র ধরে আমরা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চাচ্ছি, ব্যক্তি হিসাবে শেখ হাসিনা আপনাদের নাই পছন্দ হতে পারে, দল হিসাবে আওয়ামী লীগ তো খারাপ না, আওয়ামী লীগ তো আর কিছু করেনি, তাই না? কাজেই আওয়ামী লীগকে আনতে হবে। এরকম কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। হাসনাত আব্দুল্লাহ বুঝতে পারতেছে
তাদের কি হবে? এনসিপি সকলেরই একই অবস্থা, তারা আওয়ামী লীগকে চাচ্ছে। দেখতে পারবেন, অচিরেই দেখতে পারবেন, এদের খেলা অলমোস্ট শেষ। এটা একটা দেশ, কেমন কোনো মাছের বাজার না যে আপনি বাজারের সুপারভাইজার হয়ে গেলেন বা সভাপতি হয়ে গেলেন, বাজারটা আপনি পরিচালনা করলেন। কেমন দু একটা জেলেকে আপনি ধমক দিলেন, সেই ধমক শুনে বসে পড়বে, পাল্টা কোনো জবাব আসবে না। সেই মাছের বাজার এটা না, এটা একটি দেশ। আর এই দেশ পরিচালনা করতে হলে সেই মেধা, সেই যোগ্যতা, সেই অ্যাবিলিটি প্রয়োজন রয়েছে। বহির্বিশ্বে একটা পরিচয়, ইন্টারন্যাশনাল রাজনীতির একটা অভিজ্ঞতা, কূটনীতিক নানান বিষয়, দুই দেশে কথায় কথায় ওড়াই দিব, খায়া দিব, মাইরা ফেলাইব, গাইরা ফেলাইব, এটা কখনো দেশ পরিচালনার নেত্রীর বা নেতার মেন্টালিটি হতে পারে না। তো বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি কি হতে যাচ্ছে? কেন বাংলাদেশ থেকে ভারত তাদের কূটনীতিকদের এবং তাদের পরিবারকে কেন সরিয়ে নিচ্ছে? কি হতে যাচ্ছে? এই বিষয়টি যখন পত্রিকার মধ্যে আসছে এবং ফেসবুক মিডিয়া সহ সব জায়গায় যখন আসছে, সবার মধ্যে আলোচনা হচ্ছে কেন ভারত তাদের কূটনীতিকদের এবং তাদের পরিবারকে সরিয়ে নিচ্ছে। আসলে বাংলাদেশে কি হতে যাচ্ছে? আসুন একটু বিশ্লেষণ করি, দেখি আসলে বাংলাদেশে কি হতে যাচ্ছে। তো আমি যেটা মনে করি, আজকে বাংলাদেশে আমি এই বিষয়ে আমি নিউজগুলো একটু ঘাটাঘাটি করার চেষ্টা করলাম, জানার চেষ্টা করলাম, এবং যতটুকু জেনেছি বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে এক বিশাল কিছু করতে যাচ্ছে, বিশাল মহা পরিকল্পনা হচ্ছে, এবং সেই পরিকল্পনায় বাংলাদেশে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারে, বাংলাদেশে অনেক কিছু হতে পারে। কেন? মূল প্রশ্ন হচ্ছে, অনেকেরই প্রশ্ন, আমারও প্রশ্ন ছিল, অনেকেরই প্রশ্ন যে কেন বাংলাদেশ থেকে ভারত তাদের কূটনীতিকদের এবং তাদের পরিবারদেরকে কেন সরিয়ে নিচ্ছে। আসুন একটু দেখি কেন সরিয়ে নিচ্ছে। যে কারণে সরিয়ে নিচ্ছে তার অন্যতম হচ্ছে যে বেসিক্যালি বাংলাদেশে অন্য বছরের মতো, অন্য সময়ের মতো কিন্তু ট্রেডিশনাল ভোট হচ্ছে না, দুটা ভোট একসাথে হচ্ছে, গণভোট হচ্ছে এবং সাধারণ নির্বাচন হচ্ছে। সো এখানে একটি ডিপ্লোমেসি করা হচ্ছে, এখানে একটি বিএনপিকে এবং দেশবাসীকে একটি ফ্লপ দেওয়া হচ্ছে এই নির্বাচনে। এই নির্বাচনে ইনুস যে জিনিসটি চাচ্ছে যে সেটি হচ্ছে গণভোট ঠিকই হবে, কিন্তু সাধারণ নির্বাচন হবে না। সাধারণ নির্বাচন কেন হবে না? যে ইনুস বেসিক্যালি যেটা চাচ্ছেন, সেটা চাচ্ছে যে ইনুস বেসিক্যালি ক্ষমতায় থাকতে চাচ্ছেন এবং ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চাচ্ছেন। সো আঁকড়ে যদি ধরে রাখতে হয়, তাহলে গণভোট দিয়ে তাদের যে উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করে, সেটা পাশ করে একটা কেরিকাচাল, একটা গ্যাঞ্জাম বাংলাদেশে সৃষ্টি করে 12ই ফেব্রুয়ারিতে এই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া হবে, শুধু গণভোটটা হবে, সাধারণ নির্বাচন হবে না। কিন্তু যখনই এটি হবে তখন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো রিয়েক্ট করবে, তখন প্রচুর পরিমাণ গ্যাঞ্জাম হতে পারে, রক্তপাত হতে পারে, সংঘাত হতে পারে, সংঘর্ষ হতে পারে। যার জন্য সেই সংঘাত, রক্তপাত এগুলোর সম্পর্কে পূর্বাভাস পেয়েই ভারত তাদের কূটনীতিকদের এবং তাদের পরিবারকে সরিয়ে নিচ্ছে। আপনি কিছু লক্ষণ দেখেন যে কেন তারা সরিয়ে নিচ্ছে। কি কি লক্ষণ পাওয়া যাচ্ছে যে তারা নির্বাচন দিবে না? বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করার মতো প্রক্রিয়া চলছে এবং নির্বাচনকে বানচাল করার মতো অনেকগুলো লক্ষণ আপনারা দেখতে পাবেন। আমি কয়েকটি লক্ষণ বলছি। অন্যতম লক্ষণ আপনারা দেখছেন যে পাকিস্তান থেকে কিন্তু বাংলাদেশে অবাধে অনেক জঙ্গির যাতায়াত কিন্তু বাংলাদেশে হচ্ছে, অবাধে। এটা আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, বিভিন্ন জায়গায় শুনেছেন। সেকেন্ড থিং হচ্ছে, আরেকটি বিষয় আপনারা দেখবেন ভেরি ইন্টারেস্টিং, যে সেটি হচ্ছে যে সরকারি আমন্ত্রণে এই প্রথম বাংলাদেশে একজন আফগানিস্তানের উপমন্ত্রী এসেছে। আপনি বুঝতে পেরেছেন? বাংলাদেশে কিন্তু আগে কখনো এটি হয়নি। এই প্রথম বাংলাদেশের সরকারি আমন্ত্রণে একজন আফগানিস্তানের একজন উপমন্ত্রী বাংলাদেশে এসেছেন। বাংলাদেশে আফগানিস্তানে কিন্তু তালেবানি সরকার, তার মানে হচ্ছে তালেবানের প্রতিনিধিরা এখন বাংলাদেশে, আফগানিস্তানের জঙ্গিরা বাংলাদেশে, পাকিস্তানের জঙ্গিরা বাংলাদেশে। যার জন্য একটু আগে আমি শুনছিলাম যে ভারতের গৌতম লাহোরি সেটা মনিতা চৌধুরীর সাথে একটি সাক্ষাৎকার দিয়েছে, সেখানে বলেছে যে ইনুস যে কাজটি করার চেষ্টা করছেন, তাদের কাছে যে ইনফরমেশন, যে সেটা হচ্ছে গণভোটটা হবে, যেহেতু ইনুস গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন, বাট নির্বাচনটা করবে না। ইনুস দীর্ঘস্থায়ীভাবে থেকে যেতে চাবেন, কারণ ইনুস যদি ভোট হয়ে যায় আর যদি বিএনপি জিতে, তাহলে এনসিপির কি হবে, জামাতের কি হবে, জঙ্গিদের কি হবে, ইসলামিক দলগুলোর কি হবে, এই বিষয়গুলো সুরাহা হয়নি।
এবং আরেকটা বিষয় যেটি সেটি হচ্ছে যে ইউনূস চাচ্ছে যে যে কোনো ভাবে দীর্ঘস্থায়ী ভাবে তাকে সে ক্ষমতায় থাকতে, তো সে ক্ষমতায় থাকতে হলে কি করতে হবে? নির্বাচনটাকে বানচাল করতে হবে, নির্বাচনটা বানচাল করে গণভোটটা করে তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো পাশ করে গণভোটটা করে, গণভোটে দেখবেন যে আপনার জিয়া রহমানের নির্বাচন হানা ভোটের মতো 80% 90% গণভোটে ভোট পড়েছে। তারপরে ওখানে সাধারণ নির্বাচন নিয়ে একটা বড় ধরনের সংঘাত হবে, কেরিকাচাল হবে, নির্বাচন বানচাল হয়ে যাবে, এই সরকার আরো দীর্ঘদিন থাকার চেষ্টা করবে। সো এই জন্যই ভারতীয়রা, যেহেতু ভারতের সাথে এই জঙ্গিদের একটা বিদ্বেষ আছে, সো ভারত ধরে নিচ্ছে যদি সেই দিন যদি নির্বাচনের আগে বা 12 তারিখে যদি কোনো গ্যাঞ্জাম হয়, বড় ধরনের কোনো সংঘাত সংঘর্ষ হয়, তাহলে সেদিন এই ভারতীয় দূতাবাসে এবং ভারতীয় যারা কূটনীতি আছে তাদের পরিবারের উপর, তাদের উপরে হামলা হতে পারে। সেই শঙ্কা থেকে তারা তাদের পরিবারকে, তারা তাদের লোকজনকে এখান থেকে সরিয়ে নিচ্ছে। তো আমি মনে করি এই মুহূর্তে আমাদের সকল রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, পরিস্থিতি অবজার্ভ করতে হবে, বাংলাদেশে কি হচ্ছে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।